অপরূপ সৌন্দর্যের শহর ভিয়েনা, অস্ট্রিয়ার রাজধানী। সেটাতে আমার একদিনের যাত্রাটা আমি আপনাদের কাছে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে দেখছেন, আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকে ভিয়েনাতে যাচ্ছি, অস্ট্রিয়ার রাজধানী। বলে রাখা ভালো, আমি থাকি মাল্টাতে। সো মাল্টা থেকে আমার কানেক্টিং ফ্লাইট ছিল বাংলাদেশের উদ্দেশ্যে। এর উদ্দেশ্যে আমি ভিয়েনাতে একদিন থাকলাম, উপভোগ করলাম ভিয়েনার প্রাকৃতিক সৌন্দর্য। ভিয়েনাতে যাওয়ার জন্য আমি প্রথমে এয়ারপোর্টে এসে আমার লাগেজটা আমি বুকিংয়ে দিয়ে চেকিং করার জন্য চলে গেলাম। যেহেতু ইউরোপের মধ্যেই, সেখানে আমার কোনো ইমিগ্রেশন হবে না, তাই কিছুক্ষণ আগেই যেহেতু চলে গিয়েছি, আমি বসেছিলাম অনেকক্ষণ এখানে, বসে বসে অপেক্ষা করছিলাম আমার ফ্লাইটের জন্য। আমার ফ্লাইট ছিল সন্ধ্যা 8টা বাজে, তাই আমাকে অন টাইমেই ছিল সব কিছু। আমি এর জন্য আগেই চলে গিয়েছিলাম, প্রায় 3 ঘন্টা আগে, যাতে করে আমার কোনো অসুবিধা না হয় ফ্লাইট ধরতে। এই তো আমার বিমানে বাসে চলে উঠেছি। আমি এখন যাচ্ছি বিমানের দিকে। আমার রায়ানএয়ারের বিমান ছিল, বাট লাউদাতে আমাদের ফ্লাইটটা ছিল। একই কোম্পানি, বাট ভিন্ন একটা বিমান। বেশ উত্তেজিতই ছিলাম, আনন্দিত ছিলাম, যেহেতু দেশের দিকে যাচ্ছি, মাতৃভূমিতে যাচ্ছি। অবশ্যই আপনাদের সাথে ব্লগ শেয়ার করব। আজকে আপাতত ভিয়েনার প্রাকৃতিক সৌন্দর্যটা আপনাদের সাথে শেয়ার করব আমি। এই তো আমার বিমান চলে যাচ্ছে ভিয়েনার উদ্দেশ্যে। বলে রাখা ভালো, এটা যেহেতু ডোমেস্টিক ফ্লাইট, তাই এটা 2 ঘন্টার ফ্লাইট ছিল অনলি। এজন্য এখানে কোনো ইনক্লুডেড ফুড ছিল না, বাট ওরা আমাদের কভার করেছিল। আমরা যদি পে করি তাহলে আমরা কিনতে পারবো, কার্ডে পে করা যেত। যেহেতু আমি মাত্র খেয়ে এসেছি, আবার এয়ারপোর্টেও খেয়েছিলাম কিছু স্ন্যাক্স টাইপের জিনিস, তো আমি আর কিছু খাইনি। আমার একটু সন্দেহ ছিল আসলে হালাল হারামের ব্যাপারে। এ তো আমাদের ফ্লাইট ল্যান্ড করে ফেলেছে। খুব স্মুথ একটা ফ্লাইট ছিল, আমি অনেক এনজয় করেছি ফ্লাইটটাকে। খুব তাড়াতাড়ি চলে এসেছে ওরা, অন টাইমের প্রায় 30 মিনিট আগেই ল্যান্ড করেছে। ভিয়েনাতে নেমেই আমার প্রথম কাজ হলো আমার বড় ভাইয়ের সাথে দেখা করা, কারণ আমার ভাইয়াও আসছে। ও পর্তুগাল থেকে এসেছে অস্ট্রিয়াতে, সো আমি এসেছি মাল্টা থেকে। আমার আজকে আউটফিটটা আপনাদেরকে শর্টভাবে দেখিয়ে দিচ্ছি, আমি দেখানোর সুযোগ পাইনি। এই তো আমার লাগেজ হাতে পেয়ে গিয়েছি। এখন আমি আমার ভাইয়াকেও পেয়ে গিয়েছি। আমাদের মেইন উদ্দেশ্য এখন ভিয়েনা সিটির দিকে যাওয়া, কারণ আমরা যেহেতু কালকে ঘুরবো, তাই সিটিতে থাকলে আমাদের জন্য খুব ইজি হবে। এই জন্য আমরা টিকিট কেটে নিলাম ট্রেনের। বলে রাখা ভালো, এখানে কিন্তু খুব ঝামেলার মধ্যে পড়েছিলাম ট্রেনের ব্যাপারে। বিশেষত আমরা যেহেতু নতুন এখানে এসেছি, ট্রেনটা বুঝতে একটু সমস্যা হয়েছে। যাই হোক, আমরা আমাদের হোটেলে চলে এসেছি। এই তো হোটেলে আসার পর আমরা বিপদে পড়ে গেলাম, কারণ 10টা 10:30টার মধ্যে সব কিছু বন্ধ হয়ে গিয়েছে। এখানে কোনো কনভেনিয়েন্স স্টোর, কোনো রেস্টুরেন্ট, কোনো কিছুই খোলা ছিল না। তাই ইমিডিয়েট আমার ব্যাগে রাইস ছিল, ভাইয়া টুনা নিয়ে এসেছিলো ক্যান। আমরা এইগুলোকেই গরম করে কোনোরকম রাতটা পার করার জন্য খাচ্ছিলাম আর কি। আসলে জিনিসটা খুব বেশি হেল্প করেছে আমাদেরকে। আমি রাইস নিয়েছিলাম আমার আম্মুর জন্য, বাসমতি রাইস নিয়েছিলাম 1 কিলো। ওইটাই আমার কাজে লেগে গেলো এখানে। আমি খুব মানে থ্যাঙ্কফুল ছিলাম যে আমি রাইসটা নিয়েছিলাম। যাই হোক, আপনাদের ছোট্ট করে একটা আমার হোটেলটা দেখিয়ে দিই, যেখানে আমি 1 রাত ছিলাম 50 ইউরো দিয়ে। সো ছোটো একটা রুম, 50 ইউরো। এটা ওয়াশরুম, বেশ বড় একটা ওয়াশরুম। এটা হোটেল বলবো না আমি, এটা কাইন্ড অফ বিএনবি টাইপ বলতে পারেন, যেখানে আপনার রান্না করার সুযোগ আছে, অনেকগুলো সিঙ্গেল রুম। এই তো এখানে সামনে গিয়ে হাতে ডান পাশে কিচেনটা মোটামুটি ভালো, বেশ ভালো সুযোগ সুবিধা আছে এখানে। ওভেন থেকে শুরু করে কফি মেশিন, পানি গরম করার মেশিন, ফ্রিজ, সব কিছুই আছে। এই যে এখানে আপনার এয়ার ফ্রায়ারও আছে। সব অ্যাক্সেসরিজ ছিলই। আমি মনে করি 50 ইউরোর মধ্যে খুব ভালো একটা ডিল একটা থাকার জন্য। ভিয়েনার মতো একটা এক্সপেন্সিভ একটা শহরে, আবার শহরের হাটে একদম, শহরের হাট থেকে জাস্ট 2টা স্টেশন দূরে ট্রেনে করে। এ তো সামনে আমাদের রুম, আমি আপনাদেরকে আমাদের রুমটা দেখাবো। এটা ছিল আমাদের রুম। আমি আসলে পরের দিন সকালে দেখিয়েছিলাম, কারণ একটু ম্যাচ ছিল, তো এই জন্য আমি ওই দিন আর খুলিনি। তবুও ম্যাচ ছিলই, আমাদের কাপড় চোপড় সব কিছুই চারদিকে ছড়ানো ছিটানো ছিল। যাই হোক, আমি আশা করি আপনারা কেউ কিছু মনে করবেন না। এই যে এখানে একটা ডাবল বেড ছিল, 2জন থাকার জন্য এনাফ আমি মনে করি। আমাদের লাগেজগুলো চারদিকে ছড়ানো ছিটানো, সরি ফর দ্যাট। এ তো ছোটো একটা রুম, বেশি বড় না, বাট আমাদের জন্য পারফেক্ট ছিল একটা থাকার জন্য। একটা জানালা থেকে ভিউ মোটামুটি খারাপ না, নর্মাল একটা র্যান্ডম ভিউ যেরকম হয় আর কি। আপনারা যারা অস্ট্রিয়া বা জার্মানিতে থাকেন তারা জানেন, এটা খুব সাধারণ ভিয়েনাতে।
তো এর জন্য আমরা 50 ইউরো পে করেছিলাম এক রাতের জন্য। সব মিলে এক্সপিরিয়েন্স ভালো হয়েছিলো। আপনারা চাইলে আমি আপনাদেরকে লোকেশন দিতে পারি। তো পরের দিন সকাল সকাল আমরা ঘুম থেকে উঠে গিয়েছি, যেহেতু আমরা একদিনই সময় পেয়েছি হাতে, তো আমাদের সুযোগ ছিল, আমাদের প্ল্যান ছিল যে আমরা যতটুকু পর্যন্ত কভার করতে পারি। সো আমরা সকালে উঠেই ট্রেনে করে চলে যাচ্ছি ভিয়েনা সিটির দিকে, জাস্ট 3টা স্টেশন। প্রথমে একটা চার্চে গেলাম, এটা ভিয়েনার অনেক বড় ওল্ড একটা চার্চ, এবং এটা খুবই দর্শনীয় একটা প্লেস বলা যায় ভিয়েনার, অনেক সুন্দর আর খুব পুরাতন একটা চার্চ। ভিয়েনার রাস্তাঘাট সুন্দর, ভিয়েনার বিল্ডিং সুন্দর, আমার কাছে ভিয়েনা খুব ভালো লেগেছে। আমি আবার যাব একদিন। ওর ঠিক নেই তো এই চার্চের কথা আপনাদেরকে বলছিলাম আমি, বিশাল বড়, এক ক্যামেরাতে ফ্রেমে বন্দি করা, এটা খুবই অসাধ্য ব্যাপার একটা। ভিতরটা খুব সুন্দর। এখানে ওদের কী যেন চলছিল ওই দিন, আমার মনে হয় এখানেই চলছিল ওদের কোনো একটা চার্চের পুপ ছিল, পাশাপাশি কিছু একটা চলছিল। তো আমি ওদেরকে ডিস্টার্ব করে নিই, ওদিকে আমি ভিডিও করে নিই, জাস্ট বরাবর আমি জাস্ট দেখাচ্ছিলাম চার্চটা কেমন। খুবই সুন্দর আর খুব বিশাল বড় একটা চার্চ, এটা দেখার জন্য ভালো। তারপরে আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি আমাদের নেক্সট গন্তব্যের দিকে। ভিয়েনা থেকে একটু সামনেই, মূলত আমরা হাঁটার দূরত্বেই প্রায় 3 থেকে 4টা জায়গা ঘুরেছি। সেখানে ভিয়েনার যতগুলো ওল্ড বিল্ডিং থেকে শুরু করে চার্চ বা দর্শনীয় যতগুলো স্থান আছে সবগুলোই মোটামুটি কভার করার চেষ্টা করেছি। কিন্তু আমরা যেহেতু খুব সকালে গিয়েছিলাম, আমাদের ব্রেকফাস্ট করার জন্য কিছু খাওয়ার দরকার ছিল, বাট আনফর্চুনেটলি কোনো রেস্টুরেন্ট আমরা খোলা পাচ্ছিলাম না, শুধুমাত্র কফি শপ। সো আমরা একটা কনভিনিয়েন্স শপ খোলা পেয়েছি, যেখানে আমি অ্যাফোর্ডেবলের মধ্যে কিছু খাবার পেয়েছি। ক্রোসান, পাই নিয়েছিলাম, সেদ্ধ ডিম নিয়েছিলাম, একটা সালাদ নিয়েছিলাম, আর একটা কাস্টার্ড টাইপের নিয়েছিলাম। খুবই ভালো ছিল এটা। আমরা প্রায় 13 ইউরো মতন খরচ করেছিলাম, বাট দুজনের জন্য খুব পারফেক্ট ছিল। এই তো খুব সুন্দর ভিয়েনা, প্রাকৃতিক পরিবেশ থেকে শুরু করে ভিয়েনার সব কিছুই সুন্দর। বিশেষ করে ভিয়েনার যেই স্তব্ধতা আছে, এখানে কোনো কোলাহল নেই, অনেক মানুষের কোলাহল নেই, খুবই নীরব। আমি যেখানে বসেছিলাম, আপনারা একটু সাউন্ডগুলো শুনেন, আপনারা নিজেরাই বুঝবেন। আমি বেশ এনজয় করছিলাম, খুবই চমৎকার একটা পরিবেশে অনেকক্ষণ বসেছিলাম এই পার্কে বসে খাবার খেলাম। আসলে আমাদের প্ল্যান ছিল না কোথাও বসার, বাট এখানে বসার পর নিজেকে আর থামাতে পারিনি, অনেকক্ষণ বসেছিলাম। তো আমরা আমাদের পরবর্তী গন্তব্যের দিকে হাঁটছি। আমি আসলে গুগল ম্যাপ ধরে ধরে আমি যেখানে দেখছিলাম ভালো কিছু আছে সেখানে আগাচ্ছিলাম, যেহেতু আমরা 4-5 ঘন্টার মতন ঘুরেছিলাম পুরো শহরটাতেই। সো আমরা অনেক কিছু কভার করতে পেরেছিলাম মোটামুটি। ভিয়েনার সব কিছু মোটামুটি সেমই লাগে সবগুলো, পুরো খুব সুন্দর স্ট্রাকচার বিল্ডিং, পাশাপাশি চারদিকে গাছপালা, প্রাকৃতিক সুন্দর। এই যে ভিয়েনার এটা ট্রাম মেবি আর কি বলে আমি সঠিক জানি না, যদিও চলছে। আমিও আস্তে আস্তে আগাচ্ছি। তো সামনের এই চার্চটাও খুব সুন্দর। চার্চ না পার্লামেন্ট ভবন আমি জানি না, চার্চই হবে মূলত, বা সরি, এটা একটা মিউজিয়াম ছিল, আমি দুঃখিত, এটা একটা মিউজিয়াম ছিল। এখানে ভিতরে বিভিন্ন সোভেনিয়ার টাইপের জিনিসপত্র ছিল। আমি যদিও ঢুকতে পারিনি, কারণ এটা বন্ধ ছিল, ওপেন হওয়ার কথা ছিল 10টা, বাট আমরা যেহেতু সকাল 8টার আগে গিয়েছিলাম, সো আমরা পাইনি, ঢুকতে পারিনি। বাট বাইরে থেকেই আমরা উপভোগ করছিলাম যতটুকু পসিবল হয়। যেহেতু আমার হাতে সময় কম, আমরা বেশি কোথাও যেতে পারি নাই। এখানে পাশাপাশি 2টা বিল্ডিং বড় বড়, খুব সুন্দর। তো আমরা আবার সামনের দিকে যাচ্ছি। তো ওই দিন শনিবার ছিল, টুরিস্ট ছিল মোটামুটি ভালোই, বাট লোকাল পার্সন আমি অনেক কম দেখেছি, যেহেতু উইকেন্ড। সো লোকালদেরকে দেখবো না, এটা খুব স্বাভাবিক ব্যাপার। তো এখানে আরেকটা প্লেসে চলে এসেছি, এটা পার্লামেন্ট ভবন ছিল মেবি, আর কিছু ছিল, আমি শিওর জানি না আসলে, তথ্যগত অনেক ভুল থাকতে পারে। আমি আশা করি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো ভিয়েনার রাস্তা, ভিয়েনার গাছপালা সব কিছুই সুন্দর। আমরা আবার ট্রেনে করে চলে যাচ্ছি আমাদের হোটেলের দিকে, কারণ আমাদের মেইন যে গন্তব্য বাংলাদেশ, সেটার ফ্লাইট ধরতে হবে। ফ্লাইট ছিল বিকাল 3:30 বাজে। আমরা 11টার মধ্যে, 11:30টার মধ্যে আমাদের ভিয়েনা ঘোরা শেষ করে ফেলেছি। সিটি যতটুকু পসিবল হয় আমাদের জন্য পসিবল হয়েছে। এখন আমরা ট্রেনে করে আবার চলে যাচ্ছি আমাদের হোটেলের দিকে। হোটেল থেকে আমরা আবার ট্রেনে করেই এয়ারপোর্টের দিকে যাব, কারণ এখানে বোল্ট বা ট্যাক্সি খুব বেশি এক্সপেন্সিভ। আপনার এয়ারপোর্ট থেকে ভিয়েনা শহর পর্যন্ত আসতে প্রায় 50 ইউরো লাগে ট্যাক্সিতে। সো ট্রেন খুবই অ্যাফোর্ডেবল আমি মনে করি। আমরা এসেছিলাম 8 ইউরো দিয়ে।
আরেকটা বলে রাখা ভালো, এই প্লাগটা খুব বেশি গুরুত্বপূর্ণ ভিয়েনাতে। আমি আসলে ভুল করেছিলাম, আমি প্লাগ নিতে ভুলে গিয়েছিলাম মালটা থেকে। ভাবছিলাম হয়তো বা ইন্টারন্যাশনাল প্লাগ পাবো, বাট আনফর্চুনেটলি পাইনি। যাই হোক আমি এটা কিনে নিয়েছিলাম প্রয়োজনের খাতিরে। এই তো আমাদের ভিয়েনার সফর শেষ, এখানেই শেষ, কারণ আমরা বাংলাদেশে যাচ্ছি, সো আমাদেরকে এখানেই থেমে যেতে হবে। বাট ভিয়েনা আমাকে খুব বেশি মুগ্ধ করেছে, বিশেষ করে এর প্রাকৃতিক সৌন্দর্য। আমি শুনেছি ভিয়েনা গ্রাম আরও সুন্দর, এখানের লেক, এখানের পাহাড়, এখানের গাছপালা খুবই সুন্দর। আমি আবার আসবো ভিয়েনাতে। আমি যাওয়ার সময় ভিয়েনা দিয়ে যাবো, তো আমার প্ল্যান আছে তখন সেখানে কয়েকদিন স্টে করার। খুব সুন্দর, আমি খুব বেশি এনজয় করেছি। আমি আপনাদেরকে যারা বলবো, যারা ইউরোপের মধ্যে আছেন, ভিয়েনাতে আসবেন একদিনের জন্য হলেও, 1 সপ্তাহ থেকে যান ভিয়েনাতে, আপনাদের খুব ভালো লাগে। টু বি অনেস্ট, এখানের স্তব্ধতা আপনাকে মুগ্ধ করবে, এখানের নিরিবিলি, এখানের প্রাকৃতিক সৌন্দর্য খুবই সুন্দর। আমি ট্রেনে বসে বসে ভিউ উপভোগ করছিলাম আর যাচ্ছিলাম আমার এয়ারপোর্টের দিকে। আমার স্বপ্ন আজকে বাড়ি যাবে, আমি 2 বছর পর বাংলাদেশ যাচ্ছি। নেক্সট ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো আমি কীভাবে কি আসলাম, আমার ফ্লাইটের সবটা ডিটেলস আপনাদেরকে শেয়ার করব। ইনশাল্লাহ আমি চেষ্টা করবো এখন থেকে রেগুলার ব্লগ ভিডিও আপলোড করার জন্য এখানে, যাতে করে আপনারা বাংলাদেশের কিছু রেগুলার ব্লগ দেখতে পারেন। আমি আমার অ্যাক্টিভিটিসগুলোর চেষ্টা করবো যতটুকু পসিবল হয় শেয়ার করার। আমি আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন। আমি ছোটো হিসাবে আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।